স্ক্রিন শেয়ার করলাম। স্যার আমাদের মিডের নাম্বারগুলোকে আজকে দিবেন স্যার? মিডের নাম্বার না, মিডের নাম্বার আমার কাছে আছে, ভাইবার নাম্বার, সিটির নাম্বার, অ্যাসাইনমেন্টটা সব সেকশনের দেখা হয়নি। আমরা আগামী সপ্তাহে দিয়ে দিই সব সেকশনকে। ঠিক আছে। আমার কাছে খালি ভাইবার আর সিটির নাম্বারটা আছে, সব সেকশনটা অ্যাসাইনমেন্ট আমি দেখে শেষ করতে পারিনি। এই তোমাদের অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কাউরি কোনো প্রবলেম ছিল বলো তো? সেলিম, সেলিম শুনছো? স্যার টাইম বাড়াই স্যার অ্যাসাইনমেন্ট বলতে প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা ভালোভাবে বুঝতে পারছিলাম না স্যার প্রথম দিকে। আপনি তো আমাদের 3টা ট্রান্সফরমার দেয়া জেনারেটর দিয়ে ম্যাথ করাইছিলেন রিঅ্যাকট্যান্সের, কিন্তু আপনি এখানে দিয়েছেন 4টা। তার জন্য আমরা কেমনে করব সেটাই, ফিগারটা কেমনে আঁকাবো, সার্কিট কিভাবে ড্র করবো সেটাই বুঝতে পারতেছিলাম না স্যার। আমি আমরা 1 মিনিট অ্যাসাইনমেন্ট সম্বন্ধে করি, কথাবার্তা বলি, তাহলে কিছু মিড টার্ম অ্যাসাইনমেন্ট। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, তাই না? জি স্যার। অ্যাসাইনমেন্টে দেখো প্রথম প্যারাগ্রাফটাতে একটা সম্বন্ধে জেনারেল ধারণা দেওয়া হয়েছে, বাংলাদেশ পাওয়ার সিস্টেম সম্বন্ধে। বলা হয়েছে বাংলাদেশ পাওয়ার সিস্টেম গ্রিড নেটওয়ার্ক ইজ অপারেটেড বাই এ গভর্নমেন্ট ওন কোম্পানি, নাম হচ্ছে পিজিসিবি। It transmits power from generation end to customer end through grid networks of 3 voltage levels. এখন এই গ্রিডের মানে মোটামুটি ডেসক্রিপশনটা এখানে দেওয়া হয়েছে। কয়টা গ্রিড আছে? 3টা গ্রিড। এই গ্রিডগুলো কি? বিভিন্ন ভোল্টেজ লেভেলের উপর নির্ভর করে গ্রিড আছে, ঠিক আছে? কি কি? একটা আছে 132, আরেকটা আছে 230 কেভি, আরেকটা হচ্ছে 400 কেভি। এই 3টা গ্রিড। 132টা সবচেয়ে পুরাতন, প্রথমে হয়েছিল, এবং এর নেটওয়ার্কটা সবচেয়ে বড়। এরপরে 230টা 132-র মতো নেটওয়ার্ক বড় না, সব জায়গাতে যায় নাই এই নেটওয়ার্কটা, এখানে নেটওয়ার্ক আছে, তবু এটা 132 চাইতে কিছুটা ছোট। আর কিন্তু 400 কেভি গ্রিডটা কেবল স্টার্ট হয়েছে, কিছু কিছু লাইন হয়েছে, কিন্তু সব জায়গাতে এটা 230 চেয়েতেও ছোট। আমরা কি বলেছিলাম? আমরা বলছি কনসিডার এ পার্সিয়াল গ্রিড। এটা তুমি পার্সিয়াল গ্রিড নেটওয়ার্ক অফ পিজিসিবি অফ 230 কেভি উইথ 4 বাসেস অনলি। 4টা বাসের কথা বলেছি আমরা, আর কিন্তু কোনো বাস থাকবে না, 4টা মাত্র বাস থাকবে। কিসের? গ্রিড নেটওয়ার্কে 4টা বাস থাকবে। গ্রিড নেটওয়ার্কে 4টা বাস থাকবে মানেটা কি বলতো? কি বলে, এর অর্থটা কি? আমরা আরেকটু ছোট করে এখানে তোমাকে দেখায় আসি।
সেলিম বলছে যে এরকম হয় নাই, তো আমরা ওইখানে যাই। আরেকটা কোথায় ছিলাম, এইটা চ্যাপ্টার 10 পড়ছিলাম না রাফি? চ্যাপ্টার 10ই মনে হয়। Theoretical force. এই যে দেখো, আমরা বলছিলাম এই 4টা বাস আছে এখানে, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর। এটার একটা জিনিস হচ্ছে যে এই বাসগুলো, এটার সাথে এটা কানেকশন আছে, 2টা বাস কানেকশন আছে, অনেক সময় একটা বাসের সাথে 3টা বাস কানেক্টেড আছে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেজন্য এইটা যাচ্ছি। তাহলে এইখানে একটা বাসের সাথে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা বাসের সাথে কানেকশন আছে। 1টা, 2টা, এখানে 2টা, এখানে 1টা, 2টা, 3টা, তাই না? এটারও 3টা বাসের সাথে কানেকশন। তাহলে এখানে কিন্তু 2টা বাসের জেনারেটর আছে শুধু, অন্য 2টা বাসে মানে 1 নম্বর বাসে এবং 2 নম্বর বাসে কোনো জেনারেটর নাই। এইটার কিন্তু রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এখানে এঁকে দেওয়া আছে, তাই না? এখানে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সবগুলো আঁকা আছে, ঠিক আছে? আমরা তাহলে ওইখানে ফিরে যাই। কোথায় আমরা, আচ্ছা এখানে আসবো আমরা 11 নম্বর চ্যাপ্টারে। আমরা এটা ছোট করি, আমাদের ওইখানে যাই। এটা কি ছোট করেছিলাম? এখানে কি আছে আমরা? হ্যাঁ, এটা পাওয়া যাবে, এই যে। তাহলে এখানে বলছে consider a partial grid network of PGCB of 230 kV with 4 buses only. ওই 4টা বাস যেটা দেখালাম, সেই যে these buses are located at Dhaka, মানে লোকেশনটা বলছে, ফিজিক্যাল লোকেশন বলা হলো। তাহলে এই these buses are located at Dhaka, Chittagong, Khulna and Rajshahi. Each grid bus is connected to the generating system, প্রত্যেকটা জেনারেটিং সিস্টেম থ্রু এ স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা কিন্তু এতে স্টেপ ডাউন কেন বলছে? এটা উইথ রেফারেন্স টু দি গ্রিড বাস এই জেনারেটরটাকে কানেক্ট করছে। সুতরাং গ্রিড বাস থেকে যদি জেনারেটর বাস আসে, তখন কিন্তু তোমার ভোল্টেজ ডাউন হবে, তাই না? সেই জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার বলছে। and a load is connected to each generator bus. Each generator bus, এটা ইম্পর্টেন্ট কথা, মানে প্রত্যেকটা জেনারেটর বাসে একটা করে লোড কানেক্ট করা আছে। এবং আমি একটা সেকশনের কমপ্লিট করেছি, এখানে অধিকাংশ ছেলে লোডটা কানেক্ট করেছে হচ্ছে জেনারেটর বাসে, মানে সেকেন্ডারিতে যে এই লোডটা কানেক্ট করেছে, হুইচ ইজ রং, বুঝছো? এখন এরপরে কি বলেছে, কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বহন করে। এখানে দেখো, ফর এক্সাম্পল ঢাকাতে জেনারেটর বলা হয়েছে তার ক্যাপাসিটি 10,000 MVA, কিন্তু খেয়াল করতে হবে এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি, মানে ঢাকাতে আশেপাশে যতগুলো জেনারেটর আছে তার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা হচ্ছে এইটা, মানে একটা জেনারেটর হিসাবে কনসিডার করা হয়েছে এবং তার ইকুইভ্যালেন্ট ভ্যালু এটা, এবং তার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স হচ্ছে দেওয়া আছে এইটা, এবং তার ভোল্টেজ হচ্ছে এইটা। তাহলে বেস ভোল্টেজ কোনটা? এই যে 20 কেভি, বেস এমভিএ হচ্ছে 10,000 MVA। এখন মজার জিনিস হচ্ছে কি দেখো, এখানে যখন আমরা ট্রান্সফরমার বলেছি, ট্রান্সফরমারটা কিন্তু সব জায়গাতে এই 20 কেভি করসপন্ডস করে এই যে জেনারেটরের ভোল্টেজের সাথে, এটা বেশি কম না, একবারে মিলানো আছে। এখানেও 13 কেভি, পরেরটা আছে 11 কেভি এন্ড সো অন। এরপরে এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে ঢাকা ট্রান্সমিশন লাইন কোথায় কোথায় আছে? ঢাকা টু চিটাগাং, ঢাকা টু খুলনা, ঢাকা টু রাজশাহী। তাহলে তোমার এই ঢাকার বাসের সাথে
অন্য 3টা বাসের কানেকশন আছে, দ্যাটস অল। আর সবগুলোই একটা একটা, রাজশাহীর সাথে একটা, খুলনার সাথে একটা, চিটাগাংয়ের সাথে একটা কানেকশন, ঢাকারটা শুধু 3টা কানেকশন। তার মানে এই 3টা বাস প্যারালাল টু ঢাকা। বুঝা গেছে? তোমাকে তো একটু চিন্তা করার সুযোগ দেওয়া হয়েছিল এখানে, জি যে স্যার। 3টাই প্যারালাল কিসের সাথে? ঢাকার সাথে প্যারালাল। এইবার তোমাকে বলা হলো যে তুমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকো। কিভাবে? সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আঁকার জন্য বলা হলো বাংলাদেশের ম্যাপে তুমি এক্সাক্ট লোকেশন, যেখানে রাজশাহী, যেখানে খুলনা বা চিটাগাং, এক্সাক্ট লোকেশনে তুমি ওই বাসগুলো আঁকো এবং তার সাথে জেনারেটরটা কানেক্ট করো এবং একটা স্টেপ আপ ট্রান্সফরমার কানেক্ট করে গ্রিড বাস আঁকো। এটা তোমাকে বলা হলো। কিন্তু অনেককে দেখি বাংলাদেশের ম্যাপ কি ওরা দেখে নাই না, বলতো বুঝে না। এ তো যে কোনো জায়গাতে পাওয়া যায়, এখানে হচ্ছে ডাউনলোড করে ওর উপরে সুপার ইম্পোজ করলে তো হয়। তোমরা তো এক্সপার্ট, তাই না? এইটা আঁকলেই তো হতো, কোনো অসুবিধা নেই। তো বাংলাদেশ ম্যাপটাকে অ্যাভয়েড করেছে অনেকেই, সবাই না, অনেকেই অ্যাভয়েড করেছে। যা হোক আর কি, তারপরে আঁকতে বলেছে এবার ড্র দি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অফ দি পাওয়ার সিস্টেম শোয়িং দি ভ্যালু অফ দি রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট। এই পার ইউনিটে রিঅ্যাকট্যান্স বের করতে যেই কিছু গন্ডগোল করা হয়েছে। সেই গন্ডগোলটা হচ্ছে এইখানে দেখো, নতুন একটা এমভিএ সিলেক্ট বা বেস সিলেক্ট করতে বলেছে। একটা হচ্ছে 5000, তার সাথে প্রত্যেকের আইডির লাস্ট 3টা ডিজিটস, লাস্ট 3 ডিজিটস। এইখানে এইটা বের করতে আমি যে সেকশনটা কমপ্লিট করছি প্রায়, সেখানে খুব একটা ভুল করে নাই। এটাও 200 এর সাথে এটা যোগ করেছে। অসুবিধা হচ্ছে চাইলে বসি তখন 10 মিনিট। এখানে দেখো যে এখানে নতুন, ফর এক্সাম্পল কাউরি যদি লাস্টের 2টা 00 হয়, তাহলে বেস ভোল্টেজ কত হবে? 200 কেভি। এখন এখানে দেওয়া আছে যে জেনারেটরটা 230, মানে হচ্ছে গ্রিডটা হচ্ছে 230 গ্রিড, কেভির গ্রিড, এবং এখানে 230 কেভির গ্রিডও বলা হয়েছে। মানে এখানে বেস ভোল্টেজটা 230 কেভি, এই জেনারেটর সাইডে 20 কেভি, কিন্তু হাই টেনশন সাইডে 230 কেভি। এই 230 করসপন্ডস করে হচ্ছে 20 কেভি ইন দি স্টেপ ডাউন সাইড, মানে লো টেনশন সাইডে। এখন তুমি 200 কেভি যখন তোমার নতুন হলো, কেন বেস হলো গ্রিডে, তখন এর করসপন্ডিং এইখানে বেসটা কত এটা বের করতে হবে না? এই জেনারেশন এন্ডে বেসটা কত হবে? ওইটা 230 এর জন্য ছিল 20, এবার 200 এর জন্য কত হবে সেটা তোমাদের বের করতে হবে। এটা না অত কষ্ট করে নাই, সোজা এই 230 বাই 20 লিখে শেষ করেছে সবাই, না কিছু কিছু লোকজন। তাহলে এই সেলিম, এইটা কেন নাম বলে আমাদের এইটা কিছু মানে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বরং একটু সহজ করা হয়েছে, সহজ করা হয়েছে। ঠিক আছে, এইটা প্রবলেমটা খুব সহজ করা হয়েছিল। এবং অ্যাসাইনমেন্টটা আমি তো অনেকগুলো দিনই, যে অনেকগুলো দিয়ে তোমাদের পরীক্ষার ভিতরে অনেক প্রেশার থাকে, এই প্রেশারের ভিতরে বেশি না কাজ করে অল্প কাজ কিন্তু একটু বুদ্ধি খাটাতে হতো। তোমার পুরা অ্যাসাইনমেন্টটা করতে তোমার বেশি সময় লাগার কথা না। দ্বিতীয় হচ্ছে 1 পেজ ওই এইটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আর 1 পেজে জাস্ট তুমি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকলাম, হয়ে গেল। স্যার এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কি রকম হবে সেটা একটু মানে এঁকে দেখাইলে ভালো হতো। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিরকম হবে? জি স্যার। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম? সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যদি দেখা দিত একটু স্যার উপকৃত হতাম স্যার। প্যারালাল করলে এটা আসলে কি রকম হয়? ওইটার জন্য আমার মনে হয় তোমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা দেখো, আমি এটাও আঁকতেছি। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম তো ইজি স্যার, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকা ইজি। ফিগার তো ইজি স্যার, ডাটা না হয় আলাদা লাগবে। না না, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকতে পারলে তো এটা আরো সহজ। যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম পাবে সে তো সিঙ্গেল ডায়াগ্রামও পাবে স্যার।
এই যে দেখো এটা হচ্ছে তার তোমার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম না? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি? এই ঢাকার এই তোমার ঢাকার সাথে এটা হচ্ছে গ্রিড বাস। এই গ্রিড বাসের সাথে তুমি যদি এটা ছোট না এঁকে বড়টা দেখি, এটা আমরা এই যে তোমার এখানে একটা কি আছে, এই প্রত্যেকটার সাথে এখানে গ্রিড বাস দুই ভাবে আঁকার চেষ্টা করেছি, দেখাচ্ছিলাম ওরাকে একটা রাবারটা নিয়ে। কোথায় এটাকে পাওয়া যায় না। প্রথমে এই ঢাকার সাথে কি আছে, তার জেনারেটরের রিঅ্যাকট্যান্স আছে, তারপর তার ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আছে, তারপর এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আঁকার পরে তুমি কি হবে, এইখানে রাজশাহীর এটা হচ্ছে জেনারেটর বাস, ঢাকার জেনারেটর বাস কিন্তু এইটা, ঠিক আছে? আর রাজশাহীর জেনারেটর বাস হচ্ছে এইটা। রাজশাহী জেনারেটর বাসের পর ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার এটাই হচ্ছে কিন্তু গ্রিড বাস। এই গ্রিড বাসের পথে এইটা কেন বলে রিঅ্যাকট্যান্সটা, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সটা, তারপরে ঢাকার গ্রিড বাসের সাথে কানেক্টেড হয়েছে। সিমিলারলি এটা ধরো যে এটা কি খুলনার এই জেনারেটর বাস, তার সাথে এইটা হচ্ছে ট্রান্সফরমার, তারপর এইটার তার গ্রিড বাস, তারপরে এখান থেকে ঢাকার গ্রিড বাসের সাথে কানেক্টেড হয়ে যায়। সেটা এমন ভাবে এটা আর একটু বোঝার সুবিধার জন্য, এটা কি ঢাকার এই বাস, এটা গ্রিড বাস, এটা গ্রিড বাস। তাহলে এই গ্রিড বাসের সাথে কানেক্ট কারা হবে? এইখানে এদের প্রথমে এটা জেনারেটর রিঅ্যাকট্যান্স, তারপরে তার ট্রান্সফরমার, তারপরে তার ট্রান্সমিশন রিঅ্যাকট্যান্স, সেটা যায় ঢাকার গ্রিড বাসের সাথে কানেকশন। এগুলোর একইভাবে তিনটা কানেকশন হয়েছে। এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ঠিক আছে, এটা এখন তো বোঝায় কোনো গন্ডগোল নাই, তাই না? আছে না স্যার। এটা গন্ডগোল প্রথমে কি আঁকতে হবে? আমাদের প্রথমে আঁকতে হবে বাংলাদেশের ম্যাপ, তাই না? আচ্ছা, ম্যাপ আঁকার জন্য আমাকে কি হাফ সেকেন্ড সময় দেওয়া যাবে? আমি ফোনটাকে স্যার অবশ্যই। জি স্যার। ফোনটাকে না বলি কোথায় এটা unmute করে। তুমি ওই যে এর জন্য বলছো, রিকমেন্ডেশন লেটারের জন্য? হ্যাঁ তুমি পাঠাইছিলে তো, কিন্তু তারপরে তুমি করো না, তুমি এক কাজ করো, আমি তোমার একটা ওভারঅল একটা দিয়েছি, তোমার ওই সাপোর্টিং ডকুমেন্ট সহ তুমি জুমে একদিন আমাকে দেখায় দাও, আমি সাথে সাথে বলে দেবো। ইংরেজিটা একটু কিছু কারেকশন লাগবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু ইংরেজি কারেকশন করতে। হ্যাঁ, তুমি আমি মেইনলি আমি রোববারে ফ্রি থাকি, রোববারে তুমি আমার একটু সময় নিয়ে একটা জুম মিটিং কল করে ওই সাথে তোমার ডকুমেন্ট গুলো দেখবো আমি, ঠিক আছে? ডকুমেন্ট লাগবে আর ওই তোমার যে রিকমেন্ডেশন লেটার লিখেছো ওটা আমি একটু ইংরেজি হয়তো তোমাকে বলে দিলাম, তুমি কারেকশন করে নিলে, পরে আমি সই করে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রবিবার ফোন দিয়ে একটা জুম মিটিং তুমি কল করবে সকালবেলা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে কই ছিলাম? হ্যাঁ, আচ্ছা, কি করতে হবে এবার? বাংলাদেশের ম্যাপ আঁকতে হবে, তাই না? ম্যাপ আঁকার গল্প একটা শুনে নি, আমি কেমন সুন্দর ম্যাপ আঁকতে পারি। তার গল্পটা হচ্ছে এইরকম, আমি কিন্তু আমাদের পরীক্ষায় যখন স্কুলে পড়ি আমরা, পরীক্ষায় কিন্তু সব সময় একটা এরকম ম্যাপটা আঁকতে হতো। তো আমি ম্যাপ আঁকায় যেহেতু খুবই অদক্ষ, সেই জন্য আমি, এটা তো হলো না, সেই জন্য এটাও হলো না। আমি করেছিলাম কি, আচ্ছা এভাবে তো ম্যাপ আঁকা আমি কিছুতেই পারবো না, বিশেষ করে আমাদের সময় স্কলারশিপ পরীক্ষা হইতো, বুঝছো? আমি বুদ্ধি খাটালাম যে কেমন করে ম্যাপটা আঁকবো, ম্যাপ তো আমি আঁকতে পারিনি, আর আমি ম্যাপ আঁকতে পারি নাই বলে মেকানিক্যাল করতে, না ড্রয়িং ভালো পারি না, মেকানিক্যাল। সেই জন্য আমি করলাম কি, প্রথমে একটা খুব ভালো একটা ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে আমি করলাম কি, এই ম্যাপের এই বিভিন্ন তো গ্রিড থাকে, এরকম লাইন টানা থাকে, তাই না? এই লাইনগুলো আমি মুখস্থ করলাম যে এই লাইনের কত দূর কয় ইঞ্চি উপরে যাবে,
এই লাইন থেকে কতদূর নিচে আসবে এইরকম করে ফোটা দিয়ে তারপরে ম্যাপটা এঁকেছি। যাক, ম্যাপ আমার আঁকা বুঝতে পেরেছি তোমরা যে আমি কত এক্সপার্ট। তা যাক, এইটা হচ্ছে ঢাকার, আমরা যদি ধরি ঢাকার কি আছে এখানে, আমাদের এখানে একটা আছে, গ্রিড বাস আছে। গ্রিড বাসের কি পরে কি থাকবে, এটা ট্রান্সফরমার থাকবে, ট্রান্সফরমার আঁকলাম। তারপর কি হবে, এটা জেনারেটর বাস থাকবে, জেনারেটরের সাথে কি থাকবে, একটা জেনারেটর হবে। তারপর এই জেনারেটরের সাথে কি আছে, একটা লোড কানেকশন। ঠিক আছে, এইখানে সিমিলারলি রাজশাহী এই কাছাকাছি, এইখানে বোধ রাজশাহী, তাই না? এখানে না জি স্যার, ওখানেই। বুঝে নিলাম আর কি। রাজশাহীর লোক কেউ থাকলে তখন আমাকে মাইর দিবে, বলে যে স্যার আপনি রাজশাহী এরকম চিনেন না। তারপরে এখানে কি হবে, জেনারেটর হবে। তারপরে এখানে একটা গ্রিড বাস আছে, ঠিক আছে, এখানে একটা লোড আছে। তাহলে এখানে ঢাকা লিখি ডি, এখানে রাজশাহী লিখলাম আর, বুঝার সুবিধার জন্য। আরেকটা কি আঁকলাম, এই খুলনার জায়গাটা তো দখল করে ফেলেছে রাজশাহীতে, ঢাকাতে, তাই না? তো খুলনাকে নিচে আঁকি, হবে না? নাকি এই পাশে আঁকি? খুলনার নিচে আঁকেছি কে দিয়া, খুলনার সাথে একটা জেনারেটর বাস, এটা ট্রান্সফরমার, এটা হলো না, এটা উল্টা দিকে হবে। আচ্ছা, এই খুলনা লিখে ফেলেছে। আরেকটা কি হবে, চিটাং, চিটাং এখানে কাছাকাছি, তাই না? নিচ থেকে আঁকি, এটা সি চিটাগাং, তার কি একটা জেনারেটর বাস, তারপরে একটা লোড, হ্যাঁ লোড দিয়েছি সব জায়গাতে। তারপরে কি হবে, এখানে একটা ট্রান্সফরমার আছে, এখানে একটা ট্রান্সফরমার, এইখানে একটা বাস। হ্যাঁ ঠিক আছে, তাই না? এই বাসটাকে একটু বড় সড়ো করলাম, তাহলে এই বাসটার এইখানে এটাকে নিয়ে যাবে, কানেক্ট করলাম। এটা এসে এটা কোথায়, এটা কানেকশন হলো, আর কে কানেকশন হবে, আর এইটা কানেকশন হবে। এই কানেকশন গুলো ঠিক মতো হলো না, তো মোটামুটি মনে হয় এরকম। চিটাং এর জায়গাতে কক্সবাজার চলে গেছে, চিটাং না, চিটাংটা ও এক্সেপশন। হ্যাঁ, স্যার চিটাগাংটা ভাই স্যার ইন্ডিয়া চলে গেছে স্যার। না ইন্ডিয়া পাঠিয়ে নিতে, এই ভিতরে আছে। ইন্ডিয়া কোথায়, খুলনাকে বলতে পারো ইন্ডিয়া, খুলনা তো ইন্ডিয়া না, আমাদের সমুদ্রের ভিতরে সাগরের আছে। মধ্যে পড়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। সাগরে, বঙ্গোপসাগরে পড়ছে তাহলে। হ্যাঁ, তো আমরা তো বইলেই নিলাম যে ওইটা উপরে লেখা আঁকা যাবে না, সেই জন্য আমরা এই করলাম। ঠিক আছে না? তাহলে দেখো, এটার বেসিক জিনিসটা যেটা আমি বলছিলাম, ওই যে আগের আমাদের এটা নিয়ে আমরা কি নিই, রাবারটা নিই, আমাদের যে আগের ড্রয়িংটার সাথে তফাৎটা কি, এইটার সাথে আর কারোরই কানেকশন নাই। এটার সাথে শুধু এই ঢাকার বাসের কানেকশন, এটার সাথে ঢাকার বাসের কানেকশন, এটার সাথে শুধু ঢাকার বাসের, মানে কি এই তিনটা হচ্ছে ঢাকার সাথে প্যারালাল। কিন্তু ঢাকার আর ঢাকার যখন মিউচুয়াল রিঅ্যাকটেন্স আমরা পরে পড়বো, মিউচুয়াল রিঅ্যাকটেন্স যখন বের করব, তখন কিন্তু এই তিনটা যোগ হবে, এটা এইটা এইটা যোগ হবে, আর এদের সাথে শুধু একটাই যোগ হবে, নিজেরটা প্লাস এটা যোগ হবে। এইটা আঁকতেও বোধহয় খুব সময় লাগার কথা না, তোমরা যারা এক্সপার্ট তারা তো খুব পারবা, আমার মতো যারা একটু আনাড়ি তারা অত পারবে না, হয়তো না পারলেও তো বুঝাইতে পারবা যে এটা তুমি যদি রাজশাহী যদি এইখানে আঁকতে ঠিক আছে, অসুবিধা হতো, কিন্তু রাজশাহীকে যদি তুমি এইখানে আঁকতে, তখন আমরা বলতাম যে না, তোমার ভূগোলে কিছু পড়াশোনা করে আসতে হবে। ওইটা চলে গেল, ম্যাপটা চলে গেল। দেখ, এটা আমরা মুছে ফেলি, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল স্যার, মানে স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, স্যার আপনি স্যার বাংলাদেশের ম্যাপের মধ্যে এক্সাক্ট লোকেশনের মাধ্যমে স্যার আসলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়েছেন, সে কি আমার খুলনা থেকে তো সরাসরি ঢাকাতে কোনো মানে 232 কেবি লাইন ছিল না, সেক্ষেত্রে তো আমরা স্যার যে ঈশ্বরদী হয়ে নিয়ে গেছিলাম, সেক্ষেত্রে কি এটা কি ভুল বা? বলতে হবেই, আমি বলেছি তোমাকে একটা পার্সিয়াল,
তোমাকে আমি কি বলেছি যে তুমি নিজের ইচ্ছা করে আঁকো? আমি তো বলে দিয়েছি তোমার কোথার সাথে কিসের সাথে কিসের কানেকশন আছে, তাই না? তুমি যদি নিজে নিজে বানাও তাহলে কি এটা ভুল হবে না? এই যে আমি একটা হয়েছে আঁকলাম, এঁকে রাখলাম, তোমাকে তো আমি বলে দিয়েছি যে লাইনটা ছিল মনে হয় স্যার, কি 230 কেবি লাইনটা ছিল সম্ভবত। মানে আমার প্রশ্ন ছিল স্যার, খুলনা থেকে তো সরাসরি হচ্ছে গিয়ে ঢাকাতে কোনো মানে 230 কেবি লাইন ছিল না। তো ছিল কেবল তোমাকে ঢাকাতে, আমি তো বলেছি তোমার এখানে প্রশ্ন তো বলা আছে ঢাকা থেকে 230 কেবি, ঢাকার সাথেও 230 কেবি সব জায়গাতে কানেকশন আছে, ঢাকার সাথে 230 কানেকশন আছে সব আছে জায়গাতে, স্যার আছে। সব জায়গাতে না, কিন্তু এই নাম বলে 400 কেভি ঢাকার সাথে কয়েকটা দিয়ে কানেকশন হয়েছে, আর 230 কেভি 132 কেভির অনেকগুলো বাসের সাথে ঢাকাতে অনেকগুলো বাস, ট্রান্সমিশন গ্রিডের অনেকগুলো বাস ঢাকাতে আছে। ফর স্যার এক্সাম্পল খুলনা থেকে বেড়ামারা হয়ে ঢাকা গেছে স্যার। তারপর না, ঢাকার বাসগুলো হচ্ছে যেমন এই আমিন বাজার বলে, ওইখানে আমিন বাজারে 230 কেভি বাস আছে, 400 কেভি বাস আছে, তারপরে এখানে বসুন্ধরাতে 230 কেভি বাস আছে, আর এই খুলনাতে আছে 230 কেভি বাস তো আছেই, কিন্তু খুলনা থেকে মানে প্রশ্নটা হচ্ছে স্যার, শুনে না খুলনা আমার থেকে ঢাকাতে তুমি শুনো আগে, তারপর আমি খুলনা থেকে সরাসরি ঢাকাতে নাই, মাঝে আরো কতগুলো বাস আছে, বাসের সাথে কানেকশন হয়েছে, আমি তো সে কথা বলিনি তোকে, আমি এই তুমি ওই প্রবলেমটা দেখো আগে, তাহলে বুঝতে পারবা। আমি নিয়ে আসি ওখানে, কোথায় 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 এটাকে ছোট করে আমাদের ওইটা, স্যার ঢাকার সাথে কি সরাসরি রাজশাহীর কানেকশন আছে স্যার? আমি কিন্তু তুমি এখানে বলে কি লেখা আছে কি ঢাকা টু চিটাগাং, এটা সরাসরি না আর কিছু মধ্যখানে কিছু আছে দেখো তো। সরাসরি স্যার। হ্যাঁ, তো এইখানে 3টা লাইনের কথা বলা হয়েছে, এখন তুমি কনফিউজ করলে তো হবে না, এটা খুব সহজভাবে চিন্তা করো। আর তোমাকে আমি বলেছি, বিশেষ করে আমার মতো যারা একটু বয়স্ক টিচার, তোমাদেরকে যে বিপদে ফেলাই দিবে দিয়ে আমি যেটা কোনোদিন চিন্তা করিনি, কঠিন ভাবে চিন্তা করে তোমাকে করতে হবে, এরকম জিনিস দেওয়া হয় না পরীক্ষা। স্যার আসলে কোশ্চেন এ নাম্বারটা একটু স্যার জটিল, মানে বুঝতে স্যার একটু সমস্যা হয়েছিল। এক্সাক্ট ম্যাপ, বাংলাদেশ ম্যাপ শোয়িং। তুমি কোথায় দেখলে বলো তো? আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে বলেছি, অভাব পাওয়ার সিস্টেম কোথায় বাংলাদেশের ম্যাপে, এক্সাক্ট লোকেশন। হ্যাঁ, রাজশাহীর এখানে রাজশাহীটা বসাইবে, চিটাং রাজশাহীর ওইখানে না বসে একবারে সিলেটের কাছে বসালে আমি বলি ছেলেটা ম্যাপ সম্বন্ধে অত ধারণা নাই, এটুকু বলতে পারতাম, তোমার নম্বর হয়তো কাটতাম না আমি। ঠিক আছে, তো তুমি জটিলটা কোথায় দেখলে? আমি একেও তো দেখালাম তোমাকে, বরং রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা একটু সিম্পলিফাই করেছিলাম আমরা আঁকার জন্য, এই 4টা একার মাত্র 3টা। রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামটা ঠিক আছে স্যার, রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামটা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ ওই পাওয়ার সিস্টেম, ওইটাও বোঝার অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আমাদের এবার অন্য এটা হচ্ছে যে আপনি যেরকম ম্যাপের মধ্যে হচ্ছে একদম ওই যে জেনারেটর গ্রিড ট্রান্সফরমার বসায় দেখাই দিলেন স্যার, আমরা স্যার হচ্ছে ম্যাপ যখন আঁকি স্যার ওটা একটু মানে ছোট ছিল, তোর মধ্যে আর মানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছিল, এখানে শুধু লোকেশনগুলো লোকেট করে দিছি, আর নিচে হচ্ছে সুন্দর করে আবার একটা সিঙ্গেল লাইন আঁকাই। ম্যাপটা ছোট করে আঁকতে বললো কে? আরেক পৃষ্ঠায় বড় করে আঁকো তুমি। স্যার বড় করে আঁকি স্যার, কিন্তু ভিতরে যে নদী নালা দিছিলে তো আবার মানে সবকিছু মিলে আর কি মানে নদী নালা তোমাকে দিতে বললো কে? নদী, আমি কি নদী দেখেছি? নদীর পানি, আমরা কি নদীতে সাঁতার কাটবো না তো, নদী দিতে গেলে ওই লোকেশনগুলো ঠিক করে দিছে, আর হচ্ছে নিচে সুন্দর করে আবার আঁকাই দিছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা। না, কিন্তু ভিতরে যদি এঁকে আবার নিচে যদি তুমি ওটাকে বড় করে আঁকো সুন্দর করে, দ্যাটস অ্যাকসেপ্টেবল। জি স্যার, আমি ঠিক করে দিয়েছি স্যার উপরে ম্যাপ আঁকছে, নিচে অ্যাপ্রক্সিমেট একটা আঁকে দিয়েছি স্যার। ম্যাপের ভিতরে তোমাকে আঁকতে হবে বেশি জিনিসটা, মানে আমি তারপরে এখানে আঁকতে হবে। ম্যাপ আর ওকে ডিসজয়েন্ট করতে পারবো না, আমি তো বলেছি এক্সাক্ট লোকেশন কি। ড্র দি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দি অ্যাবভ পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেমটাকে ডিফাইন করা হয়েছে কিন্তু, অফ বাংলাদেশ ম্যাপ অন দি বাংলাদেশ ম্যাপ শোয়িং এক্সাক্ট লোকেশন অফ দি গ্রিড বাস, ওই গ্রিড বাসের লোকেশন। এখন তুমি ওখানে আঁকা খুব ছোট ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, তখন তুমি এক্সপ্লেন করে আরেক জায়গাতে আঁকো, ওইখানে আঁকে তোমাকে একটু দেখাইতে হবে। আচ্ছা, এক্সাক্টটাই রাখছি। আচ্ছা যাক, আমরা এইটার আমার নিয়ে বোধহয় আর সময় দেওয়াটা ঠিক হচ্ছে না আমাদের, তাই না রাফি?
আর কোনো কাউরে যদি জি স্পেসিফিক স্যার থাকে আমরা নেক্সট যাই। আচ্ছা, বিফোর স্টার্ট আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক কিছু বাকি আছে। এই কয়েকদিন আমাদের হাতে সময়, অনেক কিছু বাকি আছে। এই বাকিগুলোর ভিতর কি বাকি আছে? 1 নম্বর হচ্ছে আমাদের 2টা সিটি বাকি আছে। তো 2টা সিটির ভিতরে একটা সিটি এখন পর্যন্ত ইউনিভার্সিটি নিয়মটা এই সেমিস্টারে চেঞ্জ হবে কিনা জানি না, একটা পসিবিলিটি আছে, তবে চেঞ্জ নাও হতে পারে। সেইটা হচ্ছে আমাদের আর 2টা সিটি হবে। এই 2টা সিটির ভিতরে একটা হচ্ছে ইন দি ফর্ম অফ অ্যাসাইনমেন্ট আর একটা ইন দি ফর্ম অফ ভাইবা, তাই না? আমি তো গত সেমিস্টার দিয়ে এসেছি। রাফি, জি স্যার, এভাবে হ্যাঁ দিয়েছি আমরা। জি স্যার। হ্যাঁ এইভাবে দিয়ে এসেছি। তাহলে আমাদের এই কয়েক সপ্তাহের ভিতরে ভাইবাও নিতে হবে, এই তারপরে সিটি আর একটা যে অ্যাসাইনমেন্ট সেটাও নিতে হবে। স্যার গত স্যার তাহলে আমরা সিটি দিয়েছিলাম গুগল ফর্মে। স্যার আমরা তাহলে স্যার আরো 2টা ক্লাস করে স্যার তাহলে ভাইবাটা আমরা আগে দিই। শোনো, আমি বলি আর কি আমাদের কি কি বাকি আছে। আর কি হবে, আমাদের প্রেজেন্টেশন বাকি আছে। আমাদের প্রেজেন্টেশন সবার দিতে হবে। আমার প্রেজেন্টেশনের টপিকগুলো আমরা দিয়ে দিচ্ছি। আরেকটা কি আছে, গ্রুপ অ্যাসাইনমেন্ট, এটাও বাকি আছে, ও টপিকগুলো দেওয়া আছে। তাহলে আমাদেরকে বিফোর দি ফাইনাল এক্সাম আমাদের লাগবে কি, তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে, গ্রুপ অ্যাসাইনমেন্ট দিতে হবে, তারপরে CT2 দিতে হবে, CT3 দিতে হবে। ঠিক আছে? এই 4টা জিনিস দিতে হবে। আমাদের হাতে 6 উইক, ম্যাক্সিমাম 7 উইক। 6 উইকই বোধহয় ক্লাস হবে, 6 উইকের বেশি হবে না। তো 6 উইকের ভিতরে এই সবগুলো শেষ করতে হবে। তো এই আমাদের আমাদের রাফি, সেলিম, এরা সবাই তোমরা করে সবার সাথে আলাপ করে কোথায় কোনটা দিবে সেটা বলতে হবে। সবার সাথে আলাপ করে নাও। তুমি একাই নেতা হয়েছো তাই বলে যে তুমি ঠিক করবে তা হবে না, সবার সাথে আলাপ করে ঠিক করতে হবে। তবে আমি একটা দিই, কেন বলে গাইড করি, যে আমরা ওই যে সিটির ভাইবাটা আমি অনেক সময় লাস্ট উইকের দিকে নিই, সো দ্যাট ওইটা হলে ওইটার উপরে নির্ভর করে তো ফাইনালের ভাইবাটা। এই জন্য ওখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আমার ফাইনাল ভাইবাটা কেমন হবে। সেই জন্য আমি লাস্ট CT3টা ভাইবা ফর্মে নিই এবং শেষের দিকে নিই। এখন তোমরা আরেকটা চিন্তা ভাবনা করে একটা টাইম স্কেডিউল তৈরি করবে, নেক্সট উইকে আমরা এটা নিয়ে ডিসকাস করব, ফাইনাল করব। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এরপরে স্যার আরেকটা জিনিস, আমরা কি পড়াবো এই আগামী 5-6 সপ্তাহে, এটা একটা আমরা দেখাই। কুইক দেখাই, কোথায় পড়াবো। হ্যাঁ, কি কি পড়াবো আমরা গত আরেকটা ক্লাসে আমি বলতেছিলাম সেটা। এটা আসো, কি হলো এটা, ব্যাপারটা আসে না। হ্যাঁ, আসছে। আমাদের যে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্বন্ধে আর যে সব জিনিসগুলো বাকি আছে সেগুলো পড়াবো। আমরা পড়েছিলাম যে ট্রান্সমিশন লাইনে যদি আনব্যালেন্সড ইম্পিডেন্স হয় বিকজ অফ দি ফল্ট অর হোয়াট এভার দি রিজন ইজ, সেই কারণে যদি আনব্যালেন্সড হয় তখন ট্রান্সমিশন লাইনের 2টা পয়েন্টে ভোল্টেজটা বের করব ইন টার্মস অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। সিমেট্রিক্যাল কম্পোনেন্টস মানে তোমার হচ্ছে কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি, VA0, VA1, VA2 ইত্যাদি, এবং I0, I1 এই কিভাবে বের করবো সেটা আমরা দেখাইছিলাম লাস্টে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের করসপন্ডিং সিমেট্রিক্যাল নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা দেওয়া, তারপরে এই সিমেট্রিক্যাল ইম্পিডেন্সেস মানে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সম্বন্ধে একটা ধারণা দেওয়া। তারপরে আমাদের বিশেষ করে যে প্রবলেম হয় জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকা অফ এ পাওয়ার সিস্টেম, সেই সম্বন্ধে একটু প্র্যাকটিস করা। সেই জিনিসগুলো আজকে আমরা কিছুটা ডিসকাস করব। তারপরে আমরা যেটা
পড়বো সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। ফল্ট গুলো দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সলিড ফল্ট আর একটা হচ্ছে ফল্ট থ্রো ইম্পিডেন্স। আমরা স্টার্ট করব যে জেনারেটর টার্মিনালে যদি সলিড ফল্ট হয়, যেমন সিঙ্গেল লাইন ফল্ট হয়, ডবল লাইন ফল্ট হয়, ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তার ফল্ট কারেন্ট বের করার জন্য ম্যাথমেটিক্যাল মডেলটা কি হবে। মানে আমরা সিম্পল একটা প্রথমে জেনারেটর চিন্তা করব, সেই জেনারেটরের টার্মিনালে সিঙ্গেল লাইন ফল্ট হয়েছে, তার ফল্ট কারেন্ট বের করার জন্য এর এক্সপ্রেশনটা কি হবে সেটা বের করব, তারপরে ডবল লাইন, তারপরে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এরপরে আমরা এরকম আরেকবার একটা সিম্পল জেনারেটর ধরবো, দি জেনারেটর ইজ আনলোডেড, এতে লোড কানেকশন নাই, সেই অবস্থায় যদি ফল্ট থ্রো ইম্পিডেন্স হয়, সলিড ফল্ট না হয় ফল্ট থ্রো ইম্পিডেন্স হয়, তাহলে ম্যাথমেটিক্যাল মডেল টু ইভালুয়েট দি ফল্ট কারেন্ট কি হবে সেটা ডেভেলপ করব। এরপরে আমরা রিয়েলিস্টিক একটা সিস্টেম, পাওয়ার সিস্টেম নিব, সেই রিয়েলিস্টিক পাওয়ার সিস্টেমে সলিড ফল্ট বা ফল্ট থ্রো ইম্পিডেন্স বিভিন্ন জায়গায় হলে ফল্ট কারেন্টটা আমরা কিভাবে বের করব সেটা আমরা ডিসকাস করব। এরপরে আসবো আমরা লোড ফ্লো স্টাডি। লোড ফ্লো স্টাডি করার জন্য তোমাদের বইয়ে দুইটা আছে, মেথড আছে, একটা হচ্ছে গস সিডল মেথড আর একটা হচ্ছে নিউটন রবসন মেথড। আমরা নিউটন রবসন মেথডটা অনেক সময় পড়াইতে সময় দেখে অনেক সময় বাদ দিতে হয়, কিন্তু গস সিডল মেথডটা ডিটেলস পড়বো, এর ম্যাথমেটিক্যাল মডেল পড়বো, ডিফারেন্ট স্টেপস অফ সিমুলেশন এটা পড়বো, এক্সাম্পল গুলো দেখবো। যদি নিউটন রবসন মেথড পড়তে পারি তাহলে একই জিনিস, ম্যাথমেটিক্যাল মডেল, প্রসিডিওর অফ সিমুলেশন এন্ড এক্সাম্পল দেখবো। এরপরে লোড ফ্লো কন্ট্রোল, ডিফারেন্ট কন্ট্রোল করে যে লোড ফ্লোটা কন্ট্রোল করা যায় ডিফারেন্ট টেকনিক ইউজ করে, সেই টেকনিক গুলো আমরা ডিসকাস করব। এরপরে আমরা যাব ট্রান্সমিশন লাইন সম্বন্ধে। ট্রান্সমিশন লাইনকে মানে এর ভোল্টেজ রেগুলেশন বা এর ভোল্টেজ কন্ট্রোল এট দি এন্ড করার জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করব। ম্যাথমেটিক্যাল মডেলগুলো এইভাবে ডেভেলপ করব যে যদি শর্ট ট্রান্সমিশন লাইন হয়, লেংথ ওয়াইজ যদি শর্ট হয়, তাহলে তার ম্যাথমেটিক্যাল মডেলটা কি হবে, বা মিডিয়াম লাইন বা লং লাইনের জন্য আলাদা আলাদা ভাবে আমরা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করব, সো দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড ফর এ গিভেন লোড আমার সেন্ডিং এন্ড ভোল্টেজটা মানে জেনারেটর টার্মিনাল থেকে ভোল্টেজটা কিরকম হবে, এবং ফর এ গিভেন পাওয়ার লোডের অ্যামাউন্ট জানা থাকলে, ধরো 500 মেগাওয়াট লোড নিচ্ছে, সেই অবস্থায় জেনারেটর থেকে কত পাওয়ার সাপ্লাই করতে হবে সেটাও আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। এরপরে আমরা কম্পেনসেশন করব, লাইনের কম্পেনসেশন। কম্পেনসেশন বলতে বোঝায় যে লাইনের পাওয়ার ফ্লো বাড়ানোর জন্য আর কি টেকনিক ব্যবহার করলে লাইনের পাওয়ার ফ্লো বাড়ে, সেই জিনিসগুলো পড়ব। এরপরে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ব্যাপারে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি বেসিক কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো, আমরা কিভাবে পাওয়ার সিস্টেম প্রোটেকশনটা কাজ করে, এর যে মেইন কম্পোনেন্ট রিলে এবং ব্রেকার সম্বন্ধ আর এর মেকানিজম কি, কিভাবে অপারেট করে, এগুলো সম্বন্ধে দু একটা ডিফারেন্ট টাইপস অফ ব্রেকার নিয়েও ডিসকাস করব। এরপরে পাওয়ার প্ল্যান্ট, একটা জেনারেটিং প্ল্যান্টের ভিতরে কি তার লেআউট কি কি বেসিক কম্পোনেন্টস থাকে, তারা কিভাবে কাজ করে, এগুলো আমরা পড়ব। আর এইটা পড়ার পরে হয়তো আমরা সময় পেলে আর কিছু ডিসকাস করবো, না হয় এখানে আমরা শেষ করব। ঠিক আছে, এই ছিল আমাদের কি পড়বো সে সম্বন্ধে ধারণা। এবার লেটস গো ব্যাক, আমরা কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। কেন পড়ছিলাম? আমরা পড়ছিলাম এই কারণে যে আমরা অভ্যস্ত যে একটা ব্যালেন্স সিস্টেম নিয়ে কাজ করা, মানে আমার জেনারেশনটা ব্যালেন্স, প্রত্যেকটা ফেজে একই ভোল্টেজ, ইম্পিডেন্স এক,
লোড গুলো একই 3 ফেজ সিস্টেম হলে, কিন্তু ফল্ট যদি হয়, ফল্ট গুলো তার বলে হবে না, তার আমাদের ইচ্ছে মতো হবে না, এটা এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে একটা ফল্টের একটা লাইনের ইম্পিডেন্স কমে যাবে, ভোল্টেজ কমে যাবে, কারেন্ট বেশি হবে, ইত্যাদি ইত্যাদি হবে, ঠিক আছে না? এই অবস্থায় সিস্টেম যদি আনব্যালেন্সড হয়, তখন আমরা হাউ উইল ইউ প্রসিড টু সলভ দি সিস্টেম, কিভাবে সিস্টেমটাকে সলভ করব, তার মানে আমাদের যে ডিজায়ার্ড ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি বের করব ফল্ট কন্ডিশনে। এখন যেহেতু আমরা ব্যালেন্স সিস্টেম নিয়ে ডিল করাতে অভ্যস্ত, সেই জন্য যদি আনব্যালেন্স সিস্টেম নিয়ে আমরা ডিল করি, অবভিয়াসলি আমরা একটু বিপদে পড়ব। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ইঞ্জিনিয়ার সাহেবরা একটা থিওরেম ব্যবহার করেছে। সেই থিওরেমটা হচ্ছে কি? ফর্টেস্কিউ থিওরেম। কে বলতে পারবা ফর্টেস্কিউ থিওরেম কি বলেছে? ফর্টেস্কিউ থিওরেম বলেছে যে তোমার হাতে যদি এরকম রিলেটেড ভেক্টরস থাকে n নাম্বার, মানে n নাম্বার অফ ভেক্টরস থাকে, এটা যদি আনব্যালেন্সড হয়, এই ভেক্টর গুলোকে তুমি ব্যালেন্স সেট অফ ভেক্টরসে কনভার্ট করতে পারবে। আবার বলি আমি কথাটা এক্সাম্পল দিয়ে, তোমার যদি 3 ফেজ সিস্টেমে 3টা আনব্যালেন্স ভেক্টর থাকে এন্ড দে আর রিলেটেড, মানে ফেজ এ, ফেজ বি, ফেজ বি সি, এই তিনটার জন্য 3টা ভোল্টেজ ভেক্টর বা কারেন্ট ভেক্টর থাকে, এবং এগুলো যদি আনব্যালেন্সড হয়, তাহলে তুমি চাচ্ছ যে যে কোনো একটা ফেজের যদি আমি কারেন্ট বের করি, অন্যগুলো যেন ওই বের করতে না হয়, ম্যাগনিটিউডটা সমান থাকবে, শুধু ফেজ ডিফারেন্স থাকবে 120 ডিগ্রি করে। সেইভাবে করার জন্য বলা হচ্ছে, ফর্টেস্কিউ বলেছে হ্যাঁ তুমি পারবা। কি করতে পারবা? তোমার যদি 3 ফেজ ব্যালেন্স থাকে, 3টা ভেক্টর থাকে, তিনটা আরো এটা তিনটাকে 3টা ভেক্টরে কনভার্ট করা যাবে না, করা যাবে 3টা সেটে। এই সেটগুলোর বৈশিষ্ট্য হবে প্রত্যেকটা সেটে 3টা করে ভেক্টর থাকবে। যদি 5টা আনব্যালেন্স ভেক্টর থাকতো, তাহলে প্রত্যেকটা সেটে 5টা আনব্যালেন্স ভেক্টর থাকতো। তাহলে কি হলো? আমরা 3 ফেজ সিস্টেম নিয়ে কথা বলি। 3 ফেজ সিস্টেম হলে 3টা সেট অফ ব্যালেন্সড ভেক্টরস হবে। প্রত্যেকটা সেটে 3টা করে ভেক্টর থাকবে। এই ভেক্টরগুলোর ম্যাগনিটিউড সমান। এই একটা সেটে যতগুলো ভেক্টর থাকবে প্রত্যেকটার ম্যাগনিটিউড সমান, এবং দে আর ইকুয়ালি ডিসপ্লেসড, একটা থেকে আরেকটার যে ফেজ ডিফারেন্স সমান হবে। তাহলে আমাদের পরের প্রশ্ন হলো যে আমরা যদি সমান হয়, তাহলে তুমি বলতেছো, এগুলোর নামও বলেছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো সিকোয়েন্স। এগুলোর বৈশিষ্ট্য কি? একটা থেকে আরেকটার ডিফারেন্সটা কি? আমরা বলেছিলাম যে পজিটিভ সিকোয়েন্স সেট যেটা, সেই পজিটিভ সিকোয়েন্স সেটে 3টা ভেক্টর থাকবে নেগেটিভ সিকোয়েন্সের মতোই, কিন্তু এটার ফেজ সিকোয়েন্সটা অরিজিনাল যে আনব্যালেন্স ভেক্টর ছিল এই 3টার মতো হবে। এটা দেখা যায় এ বি সি, এই যে এই রঙের যে ভেক্টর গুলো, সেগুলো হচ্ছে আমাদের পরিচিত আনব্যালেন্স ভেক্টর, এটা অরিজিনাল। তাকে রিজলভ করার পরে এই 3টা সেট হয়েছে। এইটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স সেট, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স সেট। এই প্রত্যেকটা সেটে দেখো 3টা করে ভেক্টর আছে, এদের ম্যাগনিটিউড গুলো প্রত্যেকটার সমান, এবং তারা ইকুয়ালি ডিসপ্লেসড। এই যে এখান থেকে যত ডিগ্রি, এখান থেকে ঠিক তত ডিগ্রি, এখান থেকেও ঠিক একই ডিগ্রি। এটারও 3টা, এই সেটেও নেগেটিভ সিকোয়েন্স সেটেও 3টা ভেক্টর থাকবে, এবং এদের ম্যাগনিটিউড গুলো সমান, এবং দে আর ইকুয়ালি ডিসপ্লেসড। জিরো সিকোয়েন্সের, আচ্ছা এটা আর এটার ভিতরে তাহলে ডিফারেন্সটা কি হলো? এদের ম্যাগনিটিউড মানে সমান নয়, এটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড সমান নয়। তবে যে সমান হয়েও যেতে পারে কোনো ক্ষেত্রে, এটার কোনো আনলাইকলি না, তবে এটা নর্মালি হয় না। তাহলে তো এটা হলো না, ডিফারেন্স হলো না। এর ডিফারেন্সটা হচ্ছে এটার যে সিকোয়েন্স সেইটা হচ্ছে এই অরিজিনালটার মতো, আর এটা হচ্ছে সিকোয়েন্সটা, ফেজ সিকোয়েন্সটা কি বলেছিলাম আমরা?
কোনো ভেক্টরকে সেট অফ ভেক্টরসকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা যায়, আর তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, প্রথমে যে পাস করবে তাকে বলবে সে হচ্ছে ধরো A1, পরে পাস যে করবে সে B1, তারপরে যে আসবে C1। তার মানে তখন তুমি বলবে সিকোয়েন্স অফ রোটেশন হচ্ছে ABC, কিন্তু এটাকে ঘোরাও, এটার সিকোয়েন্স অফ রোটেশন হবে ACB। এটাকে আমরা ফেজ সিকোয়েন্স বলি, এটা আমরা অন্যভাবেও জানি। ঠিক আছে, তাহলে এইটা এটার উল্টা, এইটার সিকোয়েন্সটা এটার মতো অরিজিনাল। জিরো সিকোয়েন্স গুলোর এদের ফেজ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর থেকে আরেকটা জিরো, সুতরাং ওর ফেজ সিকোয়েন্স নাই, এটা আর এদের ম্যাগনিটিউড গুলো সমান। আমরা আর কি বলেছিলাম, এইবার তুমি যদি এই কম্পোনেন্টের ভ্যালু গুলো জানো, ফর এক্সাম্পল VA1 দিয়ে রিপ্রেজেন্ট করে পজিটিভ, 2 দিয়ে নেগেটিভ, and 0 দিয়ে জিরো সিকোয়েন্স। এই যদি তিনটা সেট থেকে এ ফেজের ফর এক্সাম্পল তুমি যদি করসপন্ডিং ভেক্টর গুলো নিয়ে ভেক্টর এডিশন করো, তাহলে অরিজিনাল ভেক্টরটা পেয়ে যাবে। ম্যাথমেটিক্যালি এখানে বলা হয়েছে, দেখো 1 2 0 যোগ করলে অরিজিনাল ভেক্টর হবে। গ্রাফিক্যালিও দেখানো হয়েছে যে যদি এইটা এখানে একটা রেফারেন্স লাইন টেনে এই অ্যাঙ্গেল বরাবর এখানে যদি একটা লাইন এই লাইনটা ড্র করো, তারপরে এটা যদি যোগ করো, তার সাথে যদি এইটা যোগ করো, দেখবে অরিজিনাল ভেক্টরটা হয়ে যাবে। এই কথাটা প্রথমে বলা হলো। তারপর বলা হলো যে তোমরা যদি এটা ম্যাগনিটিউড সমান, কিন্তু এদের ভিতর ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করবা কিভাবে? ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার জন্য আমরা প্রথমে একটা অপারেটর শিখেছিলাম। অপারেটর সম্বন্ধে আমাদের আগে থেকে একটা ধারণা ছিল, যে নিয়ে আমরা বহুদিন ধরে কাজ করি, যেটা কি যে ম্যাগনিটিউড হচ্ছে 1 এবং তার সাথে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অপারেটর জিনিসটা হচ্ছে কি, এমন একটা এলিমেন্ট বা এমন একটা কি বলবো আইডেন্টিটি যার ম্যাগনিটিউড হবে 1 এবং এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে। এইটার বৈশিষ্ট্য হলো যখনই কোনো ভেক্টরের উপরে এটা অপারেট করবে, সেই ভেক্টরটাকে তার সাথে যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল পরিমাণ সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই দিবে। তার মানে এই ভেক্টরকে যদি আমি জে দিয়ে অপারেট করি, মানে জে দিয়ে গুণ করি, তাহলে এইটা ঘুরে 90 ডিগ্রি ঘুরবে, ঘুরে এইখানে আসবে। এটা তখন নাম হবে জেভি। যে রাখা হয়েছে এই জন্য বোঝার সুবিধার জন্য। আবার যদি অপারেট করে তখন হয়ে যাবে জে স্কয়ার ভি, আবার 90 ডিগ্রি রোটেট করবে এন্ড সো অন। এই পাওয়ার সিস্টেমের জন্য আরেক ধরনের অপারেটর ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে এ। এর কি ম্যাগনিটিউড 1, এর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এখন এ যদি কাউরির সাথে অপারেট করে, ধরো এইটা হচ্ছে ভি, এ অপারেট করলে এইটাকে ভিটাকে সে রোটেট করাবে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে এবং এটা হয়ে যাবে এ ভি। আবার এই দিয়ে গুণ করলে এটা হবে এ স্কয়ার ভি এন্ড সো অন। ঠিক আছে, তো আমরা এই অপারেটরের হেল্প নিয়ে, তাহলে জে মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর এ মানে হচ্ছে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। এবং এই যেটা সম্বন্ধে আমরা আগে থেকেই শিখেছি, এর সম্বন্ধে আমরা না জানলেও এই যে এটার ভিতরে এই যে 3 ফেজের এটা থেকে এটার ভিতরে যে 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট, এগুলো আমরা জানতাম। এটা কি শুধু ইলেকট্রিক্যাল সেক্টরে না সব সেক্টরে এ মানে হচ্ছে এ অপারেটর যখন ইউজ করা হয় তখন 120 ডিগ্রি ভেক্টর অ্যালজেব্রায় এরকম ইউজ করে। তো যে করতে পারে, কেউ এ করতে পারে, কেউ পি করতে পারে, আই করতে পারে, নট নেসেসারিলি যে এই নোটেশনটাই ব্যবহার করবে। এবং এটা কিন্তু যখনই অপারেটর বলবে তখন অপারেটরের ভেক্টর অ্যালজেব্রাতে সবসময় এর ম্যাগনিটিউড সমান, ম্যাগনিটিউড 1 হবে এবং তার সাথে একটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থাকবে, যেটা আমরা বললাম। এবং আমরা আরেকটা বললাম কি অপারেটরের বৈশিষ্ট্য, যে এই অপারেটর দিয়ে যদি কোনো ভেক্টরকে গুণ করা যায়, এটা গুণ করা বলে না, when it operates on a vector, তখন ওই ভেক্টরকে সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাবে। কতদূর রোটেট করাবে? ওই যে তার সাথে যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা আছে সেই পরিমাণ রোটেট করাবে। বুঝা গেছে আতিক? কি হলো আতিক?
জি স্যার। জি স্যার। স্যার অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা যোগ হবে, আমরা তো গুণ করলে যোগই হয় অ্যাঙ্গেলগুলো। জি স্যার, মানে যে এর যেরকম কাজ এ এর কাজও সেম এর অ্যাকচুয়ালি, হ্যাঁ, একই কাজ, খালি পরিমাণটা কম জাস্ট বেশি। অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্স, মানে একটা হ্যাঁ, 90 angle টা। ডিগ্রি একটা 120 ডিগ্রি। জি স্যার। রাইট। এইবার দেখো তাহলে মজার ব্যাপার হলো আমরা যে এখন এই দুইটা সমান জানতাম আমরা ম্যাগনিটিউড, কিন্তু অ্যাঙ্গেল তো সমান নয়। তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করব? এটা এক্সপ্রেস করার জন্য ধরো এই যে VA1 কে যদি আমরা এই দিয়ে গুণ করি, এই 120 ডিগ্রি যে এটার সাথে মিলে যাবে। কিন্তু আবার জি যদি স্যার। এ দিয়ে গুণ করি, মানে স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে এইটা গুণ তাহলে এটা VB1 হয়ে যাবে। VB1 এর মতো হয়ে যাবে। তার মানে জি স্যার। VB1 টা কি? এই যদি a স্কয়ার V1, মানে এই VA1 টাকে যদি a স্কয়ার দিয়ে গুণ করি তাহলে তাহলে VB1। VB1 হয়ে যাবে। এই ম্যাথমেটিক্যাল মডেলটা বের করার জন্য ইঞ্জিনিয়ার ভাইরা এই অপারেটর ইন্ট্রোডিউস করেছে। এই যে VB1 = স্কয়ার V1, সিমিলারলি যদি VB2 হয় তাহলে a VA2 and so on। তারপর আমরা পরীক্ষার আগে কি পড়েছিলাম? আমরা বলেছিলাম আচ্ছা তো বুঝলাম, আমরা যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানা থাকে তাহলে অরিজিনাল ভেক্টরসটা আমরা বের করতে পারবো বাই অ্যাডিং অল দি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। কিন্তু আমার যদি অরিজিনাল ভেক্টর জানা থাকে তাহলে এই কম্পোনেন্ট গুলো কেমন করে পাবো? সেই জন্য আমরা এখানে অনেক বুদ্ধি সিদ্ধি খাটায় ডেরাইভ করে আমরা দেখেছিলাম এটাও করা যাবে। কিভাবে? যে যদি তুমি এই ভেক্টর অরিজিনাল ভেক্টর গুলো জানো তাহলে তাকে যদি একটা a মাইনাস দিয়ে a ইনভার্স দিয়ে গুণ করো তাহলে এই ভেক্টর হবে। এই a এই ইনভার্স ভেক্টরটা কি? এই ম্যাট্রিক্সটা কি? এই a ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে 1/3, তার সাথে এইরকম একটা ম্যাট্রিক্স। এখানে কিন্তু a স্কয়ার আছে, মানে ওই সব অপারেটর গুলো আছে। তো এটাকে ভাঙাইলে আমরা দেখেছিলাম যে জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা হবে VA VB VC, যে দেখো তিনটাকে যোগ করলে হবে, আর সাথে একটা 1/3 হবে। VA1টা মানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা হবে 1/3, আর এটা হবে VA প্লাস AVB প্লাস A স্কয়ার VC এন্ড সো অন। কারেন্টের বলে একই কথা আর কি, এই অঙ্কগুলো একই, ঠিক আছে? হ্যাঁ, এটা একই। সিমিলারলি দি কারেন্টস, এটা AB স্কয়ার IC ইত্যাদি হবে। এই 1/3টা কেটে গেছে কেন? এটা হবে হোয়াটএভার, ঠিক আছে? এইটুকু আমরা পড়েছিলাম। এরপরে আমরা বলতেছিলাম যে আমরা ওয়াই কানেক্টেড এবং ডেল্টা কানেক্টেড সার্কিটের জন্য আমরা কিছুটা জানি, থ্রি ফেজ সিস্টেমে কিছু ফেজ এবং লাইনের ভিতরে যে কম্পোনেন্টের রিলেশন কি সেটা রিলেশন জানতাম। ফর এক্সাম্পল ওয়াই কানেক্টেড সার্কিট যদি হয় তার ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের সাথে একটা রিলেশন ডেভেলপ করেছে। সেই রিলেশনটা কি? যদি ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করি তাহলে লাইন ভোল্টেজ পাওয়া যাবে। এটা থ্রি ফেজ সিস্টেম। কিন্তু ওয়াই কানেক্টেড এর সময় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট একই হবে, এগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু যদি ডেল্টা কানেক্টেড সার্কিট হয় তখন লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান নয়, কিন্তু ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। এখন প্রশ্ন হলো যে এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের বেলায় কি হবে? যদি আমি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ ভোল্টেজ জানি ওয়াই কানেক্টেড সার্কিটে, তাহলে লাইন ভোল্টেজের সাথে এর কি সম্পর্ক? ওই √3 হবে না আরো কিছু হবে? এইটা আমরা ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম আমাদের বেসিক নলেজ থেকে স্টার্ট করে। আমরা দেখেছিলাম, প্রথমে দেখেছিলাম ডেল্টা কানেক্ট সার্কিটের জন্য যে এখানে জিরো সিকোয়েন্স লাইন কারেন্টের ভিতরে, এগুলো লাইন কারেন্ট, এগুলো হচ্ছে ফেজ কারেন্ট। লাইন কারেন্টের ভিতরে কোনো জিরো সিকোয়েন্স থাকে না, তার মানে লাইন কারেন্টে ডেল্টা কানেক্টেড সার্কিট হয় তাহলে জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা জিরো। কিন্তু এই ফেজ, এখানে দেখেছিলাম আমরা কি যে যদি ফেজ ফেজের যদি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা জানা থাকে তাকে যদি √3 দিয়ে গুণ করা যায় প্লাস
আরেকটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল যদি অ্যাড করা যায় -30°, তাহলে কি হবে, লাইন কারেন্টের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা পাওয়া যাবে। এই যে ডেরাইভেশনটা করেছিলাম আমরা সিম্পল কিন্তু ওইখান থেকে স্টার্ট করেছিলাম। কোথা থেকে স্টার্ট করেছিলাম? আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে এই যে বেসিক আমাদের রিলেশনটা জানা ছিল যে লাইন কারেন্টটা এই কেন বলে ফেজ দুইটা কারেন্টের বিয়োগফলের সমান। এটাও কেমন করে পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম হচ্ছে এই কেসিএল অ্যাপ্লাই করে। কোথায় কেসিএল অ্যাপ্লাই করেছিলাম? ফর এক্সাম্পল এই নোডে অ্যাপ্লাই করেছিলাম। এই নোডে দেখেছিলাম আই এটা কি, আই এটা হচ্ছে আইবি মাইনাস আইসি এর সমান। ঠিক আছে? জি স্যার। এই কেসিএল ইউজ করে আমরা যে রিলেশনশিপটা পেয়েছিলাম সেখান থেকেই বের করেছিলাম এইটা, এই থিওরিটা যে লাইন কারেন্টের ভিতরে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না। ওইটাই ইউজ করে আমরা পরে এগুলো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করে এটা নিয়ে প্রসিড করে আমরা বের করেছিলাম। কি বের করেছিলাম? যে এইটা যদি ফেজ মানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ ফেজ যদি জানা থাকে, তাকে যদি √3 -30° দিয়ে গুণ করা যায়, তাহলে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট পাওয়া যাবে। আমরা যা জানতাম যে শুধু √3 দিয়ে গুণ করতে হবে, এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর ক্ষেত্রে শুধু √3 চলবে না, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলও থাকবে। নেগেটিভ সিকোয়েন্সের জন্য একইভাবে আমরা বলেছিলাম যে এখানে একই হবে, কিন্তু এখানে -30° না হয়ে +30° হবে। ওই ওয়াই কানেক্টেড সার্কিটের জন্য একই কথা প্রযোজ্য ছিল। কথাটা হচ্ছে যে লাইন টু লাইন ভোল্টেজের মানে এ ভি এ বি ভি সি ভি সি এ এগুলোর ভিতরে কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে না। কিন্তু এই রিলেশনগুলো কি ছিল? আমরা বলেছিলাম যে তুমি যদি ফেজ ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট জানো, তাকে যদি +30° ইন্টু √3 দিয়ে গুণ করো, তাহলে লাইন টু লাইন ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট পাবা। ডিফারেন্সটা হচ্ছে কারেন্টের সাথে, ডেল্টা কানেক্টেড সার্কিটের সাথে, যে ওইখানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের বেলায় ছিল মাইনাস, এখানে প্লাস হয়েছে। আর নেগেটিভ সিকোয়েন্সের বেলায় ওইখানে ছিল কারেন্টের জন্য প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। এখানে আমাদের আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে যদি পার ইউনিট সিস্টেম নিয়ে ক্যালকুলেশন নিয়ে আমরা ডিল করি, মানে আমাদের ক্যালকুলেশনটা যদি পার ইউনিট সিস্টেম হয়, তখন একটা ব্যাপারে আমাদের এই ফর্মুলাগুলো নিয়ে ইউজ করার সময় কেয়ারফুল হতে হবে। কি কেয়ারফুল হতে বলেছিল যে তুমি যদি ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ বা ফেজ কারেন্ট লাইন কারেন্টের জন্য আলাদা আলাদা বেস ধরো, তাহলে তোমার এই যে √3 মাল্টিপ্লায়ার গুলো আছে প্রত্যেকটা ফর্মুলার, এখানে এই √3 মাল্টিপ্লায়ার গুলো লাগবে না, কিন্তু অ্যাঙ্গেল গুলো লাগবে। এই অ্যাঙ্গেল গুলো থাকতে হবে ফর্মুলায়। তার মানে আমাদের যে জেনারেল নিয়ম যে যদি ফেজ আর লাইনের সাথে সম্পর্ক করতে চাই ওয়াই কানেক্টেড এর জন্য ভোল্টেজের বেলায়, তাহলে ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করতে হবে। সেই √3 আর লাগছে না, কিন্তু ওই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা থাকবে সব ক্ষেত্রে। কিন্তু যদি পার ইউনিট সিস্টেমে ক্যালকুলেট করি আর আমাদের লাইন আর ফেজের জন্য যদি একটা বেশি হয়, if both the voltage referred to the same base, একই যদি বেস হয়, তখন এই √3টাকে উঠানো যাবে না, √3 থাকবে, তখন এই √3টা ইউজ করতে হবে। সবগুলো ক্ষেত্রেই √3 ইউজ করতে হবে। কারেন্টের বেলায় একই কথা বলা হয়েছে। এরপরে কি বলছিলাম আমরা? এরপরে বলছিলাম যে আমাদের কমপ্লেক্স পাওয়ারের ক্যালকুলেশনের বেসিক ফর্মুলাটা কি? আমাদের কমপ্লেক্স পাওয়ার বের করার নিয়ম হচ্ছে যদি প্রত্যেকটা ফেজের যদি কমপ্লেক্স পাওয়ারটা জানি, সেগুলো যদি যোগ করি, দ্যাট গিভস আস কমপ্লেক্স পাওয়ার ফর দি 3 ফেজ সিস্টেম। কমপ্লেক্স পাওয়ার মানে ইট কন্টেন্স রিয়াল অ্যান্ড ইমাজিনারি পাওয়ার। এটার ফর্মুলা VI কনজুগেট, এটা আমরা জানি। ঠিক আছে, এই তিনটা যোগফল। কিন্তু আমরা যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানি, তাহলে কি হবে?
এই তোমাদের এক স্যার ফোন করেছে, আমি স্যারের ফোনে উত্তর দিই। এই ঠিক আছে রফি? জি স্যার নেন স্যার, সমস্যা নেই। আসসালামু আলাইকুম জিশান, কি ভাই? হ্যাঁ ক্লাস চলছে, বলো। এখন একটু বলে ফেলো, স্যারদের আমার স্যারদের কাছে ছুটি নিয়েছে। হ্যাঁ সাজ্জাদুর রহমান, হ্যাঁ ঠিক আছে, এমডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ফোন। আরেকটা কি পিডিপির কাছে নাই? হ্যাঁ হ্যাঁ, রবিউল আলমের ফোন নাম্বারটাও দিয়েছিলাম আমি। তুমি যদি পিডিপির কাজ চাও, চেয়ারম্যানের না মেম্বার জেনারেশন? অথরিটি তো চেয়ারম্যান ব্যস্ত থাকে। মেম্বার চেয়ারম্যানও আমাদের ছাত্র, ও তো মেকানিক্যালের ছাত্র পিডিপি। আর কিন্তু আমার ডাইরেক্ট ছাত্র হচ্ছে যে মেম্বার জেনারেশন, মানে ও মেকানিক্যালের তো ইলেকট্রিক্যাল খুব পড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জাকির। হ্যাঁ জাকিরকে দিয়ে দাও, জাকিরের ফোন নাম্বারটা আমাদের ওই এখানে আছে। হ্যাঁ ওনাকে রিকোয়েস্ট করার পরে যদি হয়, ওনাকে বলো যে আমরা এরকম সেমিনার কনফারেন্স করবো। হ্যাঁ ওনাকে রিকোয়েস্ট করে পাঠাও, তাহলে হবে। ঠিক আছে। তাহলে কি হলো, আমরা খেয়ে হারাই ফেলেছিলাম। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে যদি কমপ্লেক্স পাওয়ার বের করতে চাই, কমপ্লেক্স পাওয়ার এর বেসিক ফর্মুলাটা হচ্ছে VI কনজুগেট। কনজুগেট মানেটা কি? কনজুগেট মানে আমরা বলেছিলাম যদি I ভেক্টর ইজ ইকুয়াল টু হয় 5 at an angle of 50 ডিগ্রি, তাহলে I কনজুগেট হবে 5 at an angle of -30 ডিগ্রি। হ্যাঁ -50 ডিগ্রি মাইনাস হবে। তা আমরা এখানে বললাম যদি এই কমপ্লেক্স পাওয়ারের ভিতরে কি আছে, রিয়াল পাওয়ার এবং ইমাজিনারি পাওয়ার দুইটাই আছে। তা আমরা এটা যে না সিমেট্রিক্যাল কম্পোনেন্টস না, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ছাড়াই যদি আমরা ভোল্টেজ, কারেন্টের ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল সব জানি, তাহলে এইভাবে 3 ফেজ কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেট করা যায়। কিন্তু আমরা দেখেছিলাম শুধু যদি আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানি, তবুও 3 ফেজ পাওয়ার ক্যালকুলেট করা যায়। কি করতে হবে? আমরা কষ্ট করে একটা ফর্মুলা ডেরাইভ করেছিলাম। ডেরাইভ করে আমরা কি দেখেছিলাম যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো আছে, ভোল্টেজ, তার করসপন্ডিং কারেন্ট ভেক্টরের যদি আমরা নিই, কনজুগেট নিই, এবং দুইটা যদি প্রোডাক্ট নিয়ে 3 দিয়ে গুণ করি, এরকম সবগুলো বলে ভোল্টেজ কারেন্টের করসপন্ডিং পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ গুণ করি, তাহলে 3 ফেজ পাওয়ার পাবো। এখানে অসুবিধা হলো একটু যে ওইখানে 3 দিয়ে গুণ ছিল না, এখানে প্রত্যেকটার সাথে 3 দিয়ে গুণ করতে হবে। এইখানে আমরা করসপন্ডিং একটা নোট লিখেছিলাম যে তোমার যদি পার ইউনিট সিস্টেমে ক্যালকুলেশন করো, তফাৎটা এখানে অন্য জিনিস কিন্তু, এবং তোমার যদি সিঙ্গেল পাওয়ার সিস্টেম বেস হয়, তখন কিন্তু এই 3টা লাগবে না। পার ইউনিট সিস্টেমে ক্যালকুলেশন করো, এবং এটার যদি একটাই ভোল্ট অ্যাম্পিয়ার বেস হয় সেইখানে, এবং লাইন ভোল্টেজ বেস গুলো একই হয়, একটাই হয়, সেখানে 3টা লাগবে না। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, বইটা ভালো করে পড়ে নিতে হবে। এটা আমরা লিখেও দিয়েছিলাম। এরপরে তোমাদেরকে আমরা আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যদি আমাদের কি থাকে, যদি আমাদের এইরকম একটা পাওয়ার সিস্টেম থাকে, 3টা ফেজ, কোনো কারণে যদি একটা ফেজে বা 2টা ফেজে ফল্ট হয়, তাহলে এটা আনব্যালেন্সড হয়ে যাবে। তখন কিন্তু এই ইম্পিডেন্স গুলো সমান হবে না। এখন যখন 3টা ইম্পিডেন্স সমান হবে না, তখন যেটা হবে, ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দি ফল্ট কারেন্ট, তখন একটা ফেজে সলভ করা হবে না, যেটা সিমেট্রিক্যাল 3 ফেজ ফল্টের হয়। 3টা ফেজকে একসাথে সলভ করতে হবে, করে তুমি ফল্ট কারেন্টটা বের করতে হবে, which is a complicated
থিংস। সেই জন্য এখানে বলা হচ্ছে যদি এরকম আনব্যালেন্সড হয়, তুমি যদি ভোল্টেজ বের করতে চাও, জেড এ জেড বি জেড সি সমান যদি না হয়, ইউ ক্যান ইউজ ইন দি ফর্ম অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। তার মানে তুমি এই VA0 VA1 VA2 ইজিলি বের করতে পারবা। আর এই তিনটা জানা থাকলে যে কোনো ফেজের মানে ফল্টেড কন্ডিশনে, আনব্যালেন্স ফল্টেড কন্ডিশনে, মানে আনসিমেট্রিক্যাল ফল্টেড কন্ডিশনে তুমি ভোল্টেজ বের করতে পারবে। কিভাবে সেটাও আমরা গতদিন স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রেও কি রেজিস্ট্যান্স গুলা মানে আলাদা আলাদা থাকবে না শুধু আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে? ও কেন তুমি এই বলছো না আতিক? জি স্যার। এই সিমেট্রিক্যাল জিনিসটা যেন মনে থাকে সেই জন্য কি উদাহরণ দিয়েছিলাম? SLM। জি স্যার। সিমেট্রিক্যাল হলে তো স্যার তিনটা লাইনের ক্ষেত্রে একই ভাবে মানে একটা তিনটা একখানে হয়ে যায় স্যার। এখানে হয়ে যায়। আমরা এটা মনে রাখার জন্য কি উদাহরণ দিয়েছিলাম? সিমেট্রিক্যাল পড়ানোর সময় আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, রাফি মনে আছে? স্যার মনে পড়তেছে না স্যার। একটু মনে করাই দেন স্যার। আমরা আমার প্রত্যেকটা সেকশনে আমার কোনটাতে বলেছি মনে হয়, তোমাদের খুব বলেছিলাম আমার যতদূর খেয়াল হয়। আমরা উদাহরণ দিয়েছিলাম যে আমরা উদাহরণ দিয়েছিলাম, শোনো আমি বলিনি, আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে এই যে সবচেয়ে নামকরা একটা আছে, সেটা হচ্ছে মোগল আমলে একটা স্থাপনা আছে, তার নাম কি? জি স্যার, ভারতের স্যার তাজমহল। তাজমহল। এই তাজমহল কোন কোন বাদশা করেছিল? বাদশা শাহজাহান। বলছিলেন স্যার ঘটনা। হ্যাঁ, এই দুই সাইডে যে একরকম থাকবে এটা গল্প স্যার? হ্যাঁ, এই যে আমরা এই ঘটনাটা কি জন্য বলেছিলাম, আমাদের এই যে আমরা সায়েন্সের টিচারেরা কিন্তু সায়েন্স জিনিসটাই কিন্তু অযথা কোনো কথা বলে না, এর পিছনে কোনো কারণ থাকে। আমরা যে তোমাদেরকে ছোটবেলায় শিখাইছি ভেক্টর, এই যে একটা একটা দেখুন, তুমি বললে কি কাজে লাগবে, দেখো এখন কেমন কাজে লাগে। সেরকম তোমরা যখন সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়াই তখন আমরা ওই আগ্রার তাজমহলের কথা বলেছিলাম। তাজমহলটা এমন যে সিমেট্রিক্যাল, মানে একটা সেন্ট্রাল লাইন যদি তুমি ড্র করো তার দুই পাশে এক্স্যাক্টলি সমান জিনিস থাকবে। উদাহরণ হিসেবে বলেছিলাম যে তাজমহল যারা দেখেছো দেখবে এর সেন্টার দুই পাশে একই জিনিস আছে। ফর এক্সাম্পল, এই সাইডে জয়টা পিলার আছে, ওই সাইডে ঠিক 9টা পিলার আছে। এই এখান থেকে সেন্টার থেকে ওইটা যত দূরে মানে যতটুকু লেংথ বরাবর মানে ব্রেডটা যতটুকু, এদিকেও তাই। ওই পাশে একটা রেস্ট হাউস আছে, এই পাশে তার সিমিলারলি একইভাবে করার জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছে, বরং মসজিদের জন্যই ওই রেস্ট হাউসটাকে সিমেট্রি বানা হয়েছিল। এরকম সিমেট্রিক্যাল বিল্ডিং বাংলাদেশে আর কোথায় আছে বলতো? বুয়েটে আছে স্যার। বুয়েটে ওই সিমেট্রিটা একটু নষ্ট করা হয়েছে। বুয়েটের যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিংটাও কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা, ব্রিটিশ আমলে তৈরি করা, কিন্তু সামহাও তখনও কিন্তু এই মোগলের আর্কিটেক্টদের স্থাপনা ইউজ করতো। আরেকটা আছে এখনো, সেটা হচ্ছে কার্জন হল। কার্জন ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলটাও কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা। দে ফলোড দি মোগল আর্কিটেকচারাল প্রিন্সিপাল। এখানে সিমেট্রিক্যাল বলতে বোঝায় যে মিল। এখন আমরা বলছি যে যখন সিমেট্রিক্যাল সিস্টেম বলবো তখন প্রত্যেকটা ফেজে একই রকম থাকতে হবে। তার মানে এর ইম্পিডেন্সটা সমান হবে, এর ভোল্টেজটাও সমান হবে, এর কারেন্টটাও সমান হবে। শোনা গেল? সিমেট্রিক্যাল কি হয়, তো তিনটা ফেজে একই রকম হবে। ঠিক বোঝা গেছে? ব্যাট মনে থাকবে। তাহলে স্যার নেটওয়ার্কের কারণে স্যার একটু কথাগুলো স্যার কেটে আসছিল আমার কাছে স্যার। আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল মানে হচ্ছে যে তিনটা ফেজে ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স সমান হবে, কিন্তু এদের ভিতরে একটা ফেজ ডিফারেন্স থাকবে। অনলি থিং কি, ম্যাগনিটিউড উইল রিমেইন সেম, however there will be a phase difference of the vectors, এছাড়া কিছু না। কিন্তু যখন আনসিমেট্রিক্যাল আমরা বলছি তার মানে হচ্ছে এর মিল নাই। মিল কিসের নাই? প্রথমেই বলছি এটা কেন মিল নাই, বলে যে লাইন ছিল এখান থেকে ধরো ঢাকা খুলনা, তখন যখন বললাম ঢাকা খুলনা 3টা লাইন ছিল, এই মাঝখানে
খুলনা থেকে ঈশ্বরদীতে আসার পথে এই লাইন একটা ছিঁড়া পড়ে গেছে, তাহলে ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে তাহলে 3টা ফেজ ইম্পিডেন্স সমান হলো না, অথবা 2টা লাইন ঝড়ে পড়ে একসাথে লেগে শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে ওখানেও ইম্পিডেন্স চেঞ্জ হলো। তাহলে এরকম যদি ইম্পিডেন্স চেঞ্জ হইতে পারে, ইম্পিডেন্স যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে তুমি যখন ভোল্টেজ ড্রপ বের করবা, কেউ যদি তোমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি এখন ফল্ট হয়েছে ঈশ্বরদীতে, কিন্তু খুলনা থেকে তুমি 2 মাইল দূরে যে আমাকে ফল্ট ভোল্টেজ বলো কত হবে, খুলনা টু 2 মাইল দূরে এই পোর্শনের ভোল্টেজটা কত হবে? যেমন ফর এক্সাম্পল আমরা এখানে বলেছি এ থেকে এ প্রাইম পর্যন্ত ভোল্টেজ ড্রপটা কত হবে, তখন বললো যে হ্যাঁ 3 ফেজে সমান হবে। বলে না 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 3 ফেজে সমান হবে না, কেন গোটা লাইনের ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা সমান হবে না। কি করতে হবে তোমাকে? এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ব্যবহার করে আমরা দেখাইছিলাম যে তোমার এই এ থেকে এ প্রাইম পর্যন্ত তার জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট বের করার জন্য প্রত্যেকটা ইম্পিডেন্সকে ইনভলভ করে এই I1 I2 I3 ইত্যাদি গুণ করে বিভিন্ন ভাবে এ স্কয়ার ইউজ করে ক্যালকুলেট করতে হবে। এটা আমরা ডেরাইভ করেছিলাম। কিন্তু আমরা বলেছিলাম যে কোনো ভাবে কোনো কারণে যদি ইম্পিডেন্স গুলো সমান হয়ে যায়, কারেন্ট গুলো যদি অসমান হয়, তখন এই ভোল্টেজ ড্রপটা কি হবে? এইটা শুধু VA0 মানে তখনটা হবে IA0 ইন্টু জেড। এটাও আমরা দেখাইছিলাম। IA0 ইন্টু জেড কই স্যার? হ্যাঁ, এই VA0 I0 ইন্টু জেড, VA1 মানে I1 ইন্টু জেড, এই যদি সমান হয়, 3টা ইম্পিডেন্স যদি সমান হয়, কারেন্টটা অসমান হলে চলবে না, চলবে, কিন্তু এইটা সমান হবে। এই কথাটা এখানে লেখা আছে যে symmetrical components of unbalanced current flowing through balanced series impedance produces voltage drops of like sequences only. মানে আনব্যালেন্সড কারেন্ট কিন্তু ইম্পিডেন্স গুলো সমান, তখন এই ভোল্টেজ ড্রপ গুলো লাইক সিকোয়েন্সে থাকবে। If the impedance of 3 phases are unequal, voltage drop of any sequence depends on all the sequence current. তখন সবগুলো কারেন্টের কে ইনভলভ করে তোমাকে এই ফর্মুলাটা বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। ঠিক আছে, এইটা গেল কি আমাদের। এরপরে আমরা নতুন আজকের পড়া পড়বো, তাই না? এতক্ষণ তো আমরা কি পড়েছিলাম বললাম, আতিক, তাই না? জি স্যার। এখন পড়তে হবে এই যে কি পড়বো, কি পড়বো। আমাদের হাতে খুব একটা সময় নাই, তবু আমরা এই সময়টাকে আমরা ইউজ করি, তাই তো? জি স্যার। আমরা পড়তে চাচ্ছি যে এতক্ষণ ধরে পড়লাম যে এই VA0 IA0 ইত্যাদি ইত্যাদি, তাহলে 3টা জিনিস কিন্তু মনে রাখতে হবে। আমরা VA0 VA1 VA2 এগুলা বলতেছি, দিজ আর হাইপোথেটিক্যাল। মানেটা কি? এই হাইপোথেটিক্যাল বলে কি বুঝাইতে যাচ্ছি, মানে এটা ভার্চুয়াল, এটা অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি না মানে কি? ফিজিক্যালি দেখায় আমরা, এইটা মনে রাখতে হবে প্রথম সবসময়। আমাদের আছে কি এই ভেক্টরটা VA, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভেক্টর, এটা IA হইতে পারে হোয়াটএভার, এই ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এইগুলো হচ্ছে 2 নম্বরই জিনিস। মানে এটা ভাঙাইছি, মনে মনে ভাঙায় আমরা এটা ক্যালকুলেশনের জন্য বলেছি যে তুমি যদি এইরকম এই 3টা ভেক্টরকে চিন্তা করো, দিজ আর ভার্চুয়াল, এটা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে না। ফিজিক্যালি এক্সিস্ট করে কি এই ভেক্টরটা জি স্যার, VA, আর এইগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল। তার মানে আমার কাছে একটা 50 টাকার নোট আছে, এটা অ্যাকচুয়াল, কিন্তু আমি মনে মনে করলাম যে আমার কি আছে, ওই দোকানে লাগবে 20 টাকা, ওই দোকানে লাগবে 20 টাকা, আর আরেকটা 10 টাকা দিয়ে আমি কি করব, একটু এই কেন বলে একটা চকলেট কিনবো, ঠিক আছে? তাহলে কিন্তু ওই যে আমার 2টা 20 টাকা আর একটা 10 টাকা আমার কাছে নাই, কিন্তু আমার কাছে আছে 50 টাকা, কিন্তু এইটা ওই 2 দোকানে 3 দোকানে খরচ করতে পারবো আমি, করলে আমার 50 টাকা শেষ হয়ে যাবে। অথবা আমি ওর কাছে পাবো 10 টাকা, ওর কাছে 20 টাকা, আর এই 20 টাকা দিয়ে কিন্তু এই যে আমার 50 টাকা আছে,
এই 50 টাকাটা কেয়ার নাম বলে আমি খরচ করব, আর এই মানে 2টা 20 টাকার 1 টাকা রেখে দেবো। তাহলে এইগুলো হচ্ছে আমার ভার্চুয়াল জিনিস, আর অ্যাকচুয়াল হচ্ছে এইটা। এটা মনে রাখতে হবে। আমরা যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস ইত্যাদি কথাবার্তা বলছি, total virtual equal to actual, sir. হ্যাঁ So total virtual equal to actual. হ্যাঁ, ওই দুটো যোগ করলে এটা হবে। আমি কিন্তু উদাহরণটা আবার বলি যে তোমার কাছে 50 টাকার নোট আছে, তার মানে কি এইটা ভার্চুয়ালি দুইটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোটের যোগফল, তাই না? তাই তো আমরা এরকম ভার্চুয়াল কথা একটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার যদি এরকম একটা নেটওয়ার্ক থাকে যেখানে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করছে, এটা সম্ভব না। শুধু পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হবে না তো, আমার পজিটিভ নেগেটিভ জিরো সবকিছু থাকবে। কিন্তু আমরা এই ভার্চুয়াল চিন্তা করি, যদি এইরকম একটা নেটওয়ার্কে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে, তখন ওই কারেন্টটা যে ইম্পিডেন্স দিয়ে ইম্পিডেড হবে, মানে বাধা প্রাপ্ত হবে, সেই ইম্পিডেন্সটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। আর শুধু যদি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করতো, তখন ওই সার্কিটে যে ইম্পিডেন্সটা এক্সিস্ট করতো তার নাম হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। ডেফিনেশনটা এরকম: the impedance of a circuit when only positive sequence current flows যদি করতো, তখন যে ইম্পিডেন্স সেটা হচ্ছে পজিটিভ। তাহলে এই ইম্পিডেন্স সেটা সিমিলারলি জেরো সিকোয়েন্স, এটা কিছুটা এক্সপেরিমেন্ট করেও এই ইম্পিডেন্স গুলো সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ধারণা পেয়ে দেখা গেছে যে যদি রোটেটিং মেশিন হয়, রোটেটিং মেশিন কোনটা বলতো? মোটর। মোটর, জেনারেটর, এগুলো হচ্ছে রোটেটিং মেশিন। ট্রান্সফরমার রোটেট করে না স্যার, Static. না স্যার, ইলেকট্রোস্ট্যাটিক স্যার। হ্যাঁ, এটা স্ট্যাটিক, রোটেটিং না। রোটেটিং মেশিন গুলোর ক্ষেত্রে এই যে Z1 Z2 Z0 যে তিনটা পজিটিভ নেগেটিভ জিরো বললাম, এগুলো অসমান। কিন্তু এই যে ট্রান্সফরমারে এগুলো প্রায় সমান। ট্রান্সফরমারের ক্ষেত্রে Z1 Z2 Z0 প্রায় সমান, কিন্তু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখা গেছে Z1 আর Z2 সমান, কিন্তু Z0 ভেরি মাচ ডিফারেন্ট। এটার সাথে Z0 ডিফারেন্ট। তাহলে এইটা গেল ইম্পিডেন্স সম্বন্ধে। এরপরে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে, আসলে জিরো সিকোয়েন্স বলতে কি বুঝতেছি স্যার? জিরো সিকোয়েন্স বলতে আমরা আতিক বলতে যেমন তোমাকে বুঝি, জিরো সিকোয়েন্স বলতে জিরো সিকোয়েন্স বলতে রেফারেন্সটাকে কি ধরতেছি স্যার? না, জিরো সিকোয়েন্স Phase angle নাই এটার ভিতরে। এটা বৈশিষ্ট্য বলতে পারো। তো জিরো সিকোয়েন্স বলতে বলছি আমরা যে যখন ইয়ে ফোর্টেস্কিউ বলেছিল যে তোমার কাছে যদি n রিলেটেড ভেক্টরস থাকে, তখন সেটাকে তুমি n সেট অফ ভেক্টরসে কনভার্ট করতে পারবা। এই প্রত্যেকটা সেট কিন্তু ব্যালেন্সড, এই কথা বলেছে আমাদেরকে। এবং আরেকটা বৈশিষ্ট্য বলেছে যে প্রত্যেকটা সেটের ভিতরে ওই n নাম্বার অফ ভেক্টরস থাকবে এবং এদের প্রত্যেকটার ম্যাগনিটিউড সমান এবং ইকুয়ালি ডিসপ্লেস। তাহলে আমরা যখন থ্রি ফেজকে কনভার্ট করলাম, তখন এটা তিনটা নাম দিলাম, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে জিরো। এই যে তিনটা নামকরণ করা হলো, সেটা কিসের সাথে মিল থাকবে? তুমি এটা মনে রাখার সুবিধার জন্য বলছি। মানুষের নামের তিনটা অংশ করে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে। তার একটা মিডল নেম, লাস্ট নেম এবং ফার্স্ট নেম, বলে না? জি স্যার। তার নাম কিন্তু মোহাম্মদ আতিকুর রহমান। জি স্যার, কাজী আতিকুর রহমান। তখন বলবে যে রহমানটা কি ভাই? বললে লাস্ট নেম রহমান দিয়ে কিছু বুঝায় না, মোহাম্মদ আতিকুর রহমান দিয়ে একজনকে বুঝায়। তো বলে যে আতিক দিয়ে কি বুঝায়? বলে না, সেটা বলতে পারবো না, মোহাম্মদ আতিকুর রহমান আছে। সেই রকম আমাদের জিরো সিকোয়েন্স একাই এক্সিস্ট করে না, এক্সিস্ট করে এই তিনটা সেট। এটা একটু হাইপোথেটিক্যাল কথা, তো আমি সেই জন্য অনেকগুলো উদাহরণ দিই, তোমরা বুঝো কিনা। অনেক সময় উদাহরণগুলো আমরা দিই যেন মনে রাখার সুবিধা হয়। ঠিক আছে, মনে হয় আতিক বোঝা গেছে। এইবার আমরা আর একটু আগাবো, আমাদের হাতে 5 মিনিট সময় আছে। আগানোটা হচ্ছে
তাহলে আমরা পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এগুলো পড়লাম। এবার নেটওয়ার্ক সংজ্ঞা আছে। তাহলে আমরা কি শিখেছি? পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ ভোল্টেজ, ইত্যাদি, নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট। আর কি শিখেছি? পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। আমি বারবার এই কথাটা মনে বলি যে তোমার এগুলো কিন্তু হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে রিয়েলি এক্সিস্ট করে না। এই কথাটা কেন বলি আমি? অনেক ছাত্রের মনে ধারণা হবে এটা তো অ্যাকচুয়াল জিনিস, তাই না? একটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আছে, যখন কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্ট যখন এই সার্কিট দিয়ে ফ্লো করছে, এর একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে। আরে না, বোকা, তুমি এখানের ভিতরে আছে নাকি? একটাই কারেন্ট আছে, কিন্তু এটাকে তুমি ধারণা করতে পারো। 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, মানে এর ভিতরে 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার আছে, এই তো? এটা তুমি ধারণা, এই ধারণা কিন্তু হাইপোথেটিক্যাল। আমি এই জন্য কথাগুলোকে বলি, ছাত্র অবস্থায় আমরা অনেক জিনিস জানি, আমিও জানতাম, আমারও অনেক ধারণা ছিল এই এটাতে এক পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আছে। কিন্তু পরে পরে যখন রিয়েলি যদি তুমি এই সিন্স ভালো করে চিন্তা করো এবং তোমার ইফ ইউর কনসেপ্ট ইজ ক্লিয়ার, তাহলে তুমি বলবে না, দোজ আর হাইপোথেটিক্যাল থিংস। ঠিক আছে, এইবার আমরা ওইরকম একটা হাইপোথেটিক্যাল থিং এর ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্কস। এটা কি? পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, এখন পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্কস এর ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে এই ভোল্টেজ কম্পোনেন্টটা থাকবে, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ভিতরে এই ভোল্টেজ কম্পোনেন্টটা থাকবে না। এখানে দেখো ভোল্টেজের সোর্স দেখানো, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স, কিন্তু এখানে ভোল্টেজের কোনো পাত্তা নাই। মানে এটা এমন একটা নেটওয়ার্ক হাইপোথেটিক্যাল যার ভিতরে ভোল্টেজ সোর্স থাকবে না, এটার ভিতরে ভোল্টেজ সোর্স থাকবে না, কিন্তু পজিটিভ সিকোয়েন্সের বেলায় এই ভোল্টেজ সোর্স থাকবে। এইটা এই তিনটা নেটওয়ার্কের একটা বেসিক ডিফারেন্স। মনে থাকলো? এখন প্রশ্ন, এই কোন সায়েন্সের ছাত্রকে তুমি অ্যাপ্লাইড সায়েন্সের, পার্টিকুলারলি অ্যাপ্লাইড সায়েন্সের মানে ইঞ্জিনিয়ার, তারা কি কোনো কথা তুমি বলতে পারবে না, আর শুনবেই না। এই তুমি যে বললে এটা থাকবে, এটা থাকবে না, কেন? ওরা জিজ্ঞাসা করবে কেন থাকবে না, তাই না? নেক্সট প্রশ্ন থাকবে যে স্যার এই ডিফারেন্স কেন? এই যে হাইপোথেটিক্যাল বলতে চান বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কেন আপনি কি লজিকে আপনি বললেন যে এটা এখানে থাকবে, এটা থাকবে না? এই লজিকটা আমরা 1 মিনিটে যেহেতু বলতে পারবো না, আজকে বাদ দিই, কালকে পড়ি। জি স্যার, আজকে কালকেই পড়বো নি স্যার। স্যার কালকে স্যার যে সিকোয়েন্স নেটওয়ার্ক থেকে আবার শুরু করি স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। ঠিক করো, রিকোয়েস্ট কেন, তুমি বলতে পারবে। স্যার আমাদের তো প্রথম সিটিটা খারাপ হয়েছে, আপনি যদি একটা এক্সট্রা সিটি নিতেন তাহলে আমাদের ভালো হতো স্যার। তোমরা এই কথাগুলো বলিও না, তোমাদের এখন যতগুলো জিনিস আছে এগুলো দিয়ে শেষ করো, তারপরও যদি তোমরা ইন্টারেস্টেড হও নিব, কোনো অসুবিধা নেই। আর এক্সট্রা একটা নিতে স্যার ভালোই তো। ঠিক আছে, ভালো তো হবে। সিটিটা আসলে কোন টপিকের উপর হবে বা ভাইবাটা? হ্যাঁ, এইটা আমরা, তুমি তো একটু দেরি করে এসেছেন স্যার, এই কথাবার্তাগুলো না স্যার, আমি শুরু থেকে ছিলাম স্যার। শুরু থেকে ছিল, তাহলে আমি বলেছি যে ইউ ডিসাইড। আমাদের এই মোটামুটি তিনটা জিনিস আছে, একটা প্রেজেন্টেশন, একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট আর 2টা সিটি। এইটা কখন নিব তোমরা তার সাথে সাথে, আমাদের তো প্রেজেন্টেশনের টপিক দেওয়া আছে, গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সিটির সিলেবাস গুলো, এগুলো তোমরা ঠিক করবা, কখন দিবা বলবা, আমরা তখন সেটা ফাইনাল করবো। আগামী কালকে একটু আগে আগে দিলে ভালো হয় স্যার, লাস্টের দিকে চাপ পড়ে যায় অনেক স্যার। এটা তোমরা নিজেরা ঠিক করো, আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আমরা কথা বলে নেক্সট ক্লাসে আপনাকে জানাবো নি স্যার। গুড, আসসালাম। তাই আজকে যাই, এবং আমি বারবার বলি, ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, হোয়াট এভার এজ মে বি, তোমার যেই বয়সী হোক। এবং এই কথাটা আমি বহু জায়গাতে বলি, শুনতে খারাপ লাগে, বিরক্ত হয় মানুষ, তবুও বলি, 2 things আর ইয়োর্স,
দুইটা জিনিস শুধুমাত্র তোমার, এটাতে কাউরই অংশীদার নাই, কেউ, নট ইউর সান, নট ইউর ওয়াইফ, নোবডি। একটা হচ্ছে তোমার জ্ঞান আর একটা হচ্ছে ইউর হেলথ। তুমি এই দুইটার Yes, sir. ব্যাপারে ভেরি কেয়ারফুল যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এইটা কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, বা এটার ভাগ বসাইতে পারবে না কেউ। আর কি পারবে না? তোমার হেলথ। হেলথের ব্যাপারে তোমার যদি হেলথ ভালো থাকে, তুমি ইউ উইল এনজয় মেনি থিংস। আর যে হেলথ খারাপ হয়, তাহলে তুমি অনেক জিনিস এনজয় করতে পারবে না, তুমি অ্যাকোয়ারও করতে পারবে না, সেইটাতে কেউ শেয়ার করবে না। জি স্যার। একজনের হেলথ খারাপ আর একজনের খারাপ, বলে এই তুই দড়িয়া ওটা নিয়ে বলে বৃষ্টি হচ্ছে, আরেকজন ও যা বৃষ্টি হলে ওর অসুখ হয়ে যায়, আরেকজন স্বাস্থ্য খুব সুন্দর, এইসব বৃষ্টি দিয়ে অনেক সে কাজ করতে পারে, সে দড়িয়ে নিয়ে চলে আসলো। দুইটার ভিতরে যে তফাৎ, এই তফাৎটাকে তুমি কিছুতেই ইয়ে করতে পারবে না। এনিওয়ে, আসসালামু আলাইকুম, সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।